তরফ থেকে মিডিয়ার বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমি কুণাল ঘোষ। এখানে উপস্থিত রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা, মহিলা তৃণমূলের সভাপতি, সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের এখানে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী বীরবা হাঁসদা। এবং চন্দ্রিমা ভট্টাচার্যের নিশ্চিতভাবে আরও একটি পরিচিতি, তিনি রাজ্যের অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী এবং তার দায়িত্বে অর্থ দপ্তরকে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, মুখ্যমন্ত্রীর নির্দেশে চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক বাজেটটি পেশ করেছেন। যে বাজেট পেশ হয়েছে রাজ্য বিধানসভায়, সেটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক বাজেট। কেন্দ্রের চূড়ান্ত বৈষম্যের মোকাবিলা করে, বঞ্চনার মোকাবিলা করে, চমকের পর চমক দিয়ে সমাজের প্রতিটি ক্ষেত্রের উন্নতিকে নিশ্চিত করে পরিকাঠামো, পরিষেবা এবং সংস্কার, এই বাস্তবমুখী তিনটি দিককে লক্ষ্য রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেটটি পেশ করেছেন। এবং এই বাজেটে পুরোদস্তুর কোথাও লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হয়ে যাওয়া, কোথাও দূরতম প্রান্তে উপকূলের 3 জেলায় মৎস্যজীবীদের বছরের মধ্যে 2টি কঠিন মাস, সেই সময় তাদের জন্য সমুদ্র সাথী, কখনো সরকারি কর্মচারীদের আরও 4% ডিএ বাড়ানো, কখনো চুক্তিভিত্তিক কর্মীদের, এদিকে সিভিকদের, ভলেন্টিয়ারদের, এমনকি সমাজের প্রান্তিক এলাকায় মিড ডে মিল যারা রান্না করেন তাদেরও কিভাবে আর্থিক অধিকার আরও বাড়ানো যায়, এই বাজেট সে কথা বলেছে। এই বাজেটকে ধন্যবাদ জানিয়ে সারা বাংলায় তৃণমূল কংগ্রেস ধন্যবাদ কর্মসূচি শুরু করছে। তৃণমূল কংগ্রেস করবে, তৃণমূল কংগ্রেসের যে শাখা সংগঠনগুলি রয়েছে তারা ধন্যবাদ কর্মসূচি সারা বাংলায় হবে, বাংলার মানুষকে সঙ্গে নিয়ে, কারণ বাংলার মানুষ খুশি। তো এই যে ঐতিহাসিক বাজেট, বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক বাজেট, এবং কীভাবে সেই বাজেট মানুষ, সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপকার করেছে, এবং বিজেপি দিশাহারা হয়ে গিয়েছে, বিরোধীরা দিশাহারা। এই বাজেট যেটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করলেন, বিরোধীরা দিশাহারা হয়ে গিয়েছে, তারা সমালোচনার কোনো জায়গা পাচ্ছে না, কারণ তারা তো টাকাটা বন্ধ করার কাজ করেছে। আর আমাদের সরকার টাকার সংস্থান করে সেটি দিয়ে মানুষকে আরো উপকার দেওয়ার কাজ করেছে। ফলে বাংলা একেবারে এই বাজেটকে স্বাগত জানানো, সমর্থন জানানোর মুডে গোটা রাজ্য। এ বিষয়ে বিস্তারিত বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য, এবং তার সঙ্গে গতকাল যেভাবে জাতীয় সঙ্গীত এবং বঙ্গসঙ্গীত, রাজ্য সঙ্গীতকে অপমান করেছেন এই বিজেপির সদস্যরা, যেভাবে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে তারা অপমানিত করেছেন, এ বিষয়ে বলবেন মাননীয় মন্ত্রী বীরবা হাঁসদা। আমি অনুরোধ করছি চন্দ্রিমা ভট্টাচার্যকে এই বঞ্চনা, কেন্দ্রের যে বঞ্চনা, টাকাটা বন্ধ করেছে কেন্দ্র, আর এ রাজ্যের বিজেপি বা অন্য দলেরা এই টাকাটা বন্ধের মজা লুটছিল, এরা টাকা বন্ধ করিয়েছে, তার মধ্যে দাঁড়িয়েও ম্যাজিক দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে
চন্দ্রিমা ভট্টাচার্যের যে বাজেট, আমি অনুরোধ করব চন্দ্রিমা দিকে বলার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের রাজ্য স্তরের নেতা এবং আমাদের দলের মুখপাত্র কুণাল ঘোষ তাকে। তিনি সুন্দরভাবে ইন্ট্রোডাক্টরি পার্ট আজকের এই সাংবাদিক বৈঠকের তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে ব্যক্ত করলেন। ভারতবর্ষের একটি সরকার চলছে, যে সরকার বাংলাকে বঞ্চিত করছে বিভিন্ন ক্ষেত্রে, বাংলার মানুষের প্রাপ্য অধিকার থেকে তাদের বঞ্চিত করছে। গতকাল একটি বাজেট আমি পেশ করেছি এবং অবশ্যই প্রত্যেকটি ক্ষেত্র মাননীয় মুখ্যমন্ত্রী তিনি লক্ষ্য রেখেছেন এবং দৃষ্টিপাত করেছেন এবং প্রতিটি ক্ষেত্র সম্পর্কে আমাদের অ্যাডভাইস করেছেন এবং সেই মতনই আমাদের বাজেট পেশ হয়েছে। কেন্দ্রের বঞ্চনা এখনো 1,18,00,00,000 টাকা, 1.18 lakh crores। সুতরাং সেখানে দাঁড়িয়ে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্য যে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থনীতিকে চাঙ্গা করে বাংলার 10.5 কোটি 11 কোটি মানুষের পাশে দাঁড়াতে পারে, সেটা আমাদের মাননীয়া নেত্রী, বাংলার 3 বারের মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তিনি দেখিয়ে দিয়েছেন। তিনি দেখিয়ে দিয়েছেন যে যারা বলে আত্মনির্ভর ভারত, তারা কতটা আত্মনির্ভর হয়েছে সেটা ভারতবর্ষের মানুষ দেখছে। কি হবে 2047 সালে সে কথা বলতে ব্যস্ত যেখানে কেন্দ্রীয় সরকার, সেখানে বাংলার সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছে আত্মনির্ভর বাংলা। কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলার এই আত্মনির্ভরতা আজকে সারা বিশ্বের কাছে একটা বিস্ময় হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি জানেন যে কিভাবে সংসার সামলাতে হয়। যেরকমভাবে মায়েরা বোনেরা তারা সংসার পরিচালনা করে তাদের প্রতিদিনের জীবনযাত্রা পরিবারের সুগম করে, ঠিক তেমনভাবেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের অর্থনীতিটাকে চাঙ্গা রেখেছেন এবং মানুষের হাতে টাকা পৌঁছে দেবার ব্যবস্থা করেছেন। আমরা বলতে চাই যে ডাবল ইঞ্জিন সরকার বারবার অনেকে অনেক কথা বলে। এখানে বাংলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দেখিয়ে দিয়েছে সিঙ্গল ইঞ্জিন সরকার কি করে। বাংলায় এই সিঙ্গল ইঞ্জিন সরকার আজকে আত্মনির্ভরতার পথ প্রসারিত করেছে এবং সে সারা ভারতবর্ষের কাছে নজির সৃষ্টি করেছে। যেরকম কুণাল ঘোষ বললেন, এটা একটা ঐতিহাসিক বাজেট হয়েছে। প্রথমেই বলি, গতকালও আমরা বলেছি বাজেট পেশের সময়, এবং আজকে আপনাদের কাছে দলের পক্ষ থেকে বলি যে আমরা গর্বিত যে লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই 2,11,00,000 মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডারে উপকৃত হয়েছেন। আগে 500 টাকা করে পেতেন এই মা বোনেরা 25 বছর থেকে 60 বছর অবধি বয়সের লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক ছিল 500 টাকা এবং তফসিলি জাতি উপজাতির জন্য ছিল 1000 টাকা। আজকে মাননীয়া মুখ্যমন্ত্রী
তার দৃষ্টিপাতে এই বাজেটে এই অঙ্ক বাড়িয়ে দেওয়া হয়েছে এবং 500 থেকে প্রত্যেকটি মহিলা, সাধারণ মহিলা তারা 1000 টাকা করে পাবেন এবং তফসিলি জাতি উপজাতি 1200 টাকা করে পাবেন। এর জন্যে বাজেটে আমরা 12,000 কোটি টাকা বরাদ্দ রেখেছি। এখানে সমুদ্র সাথীর কথা বলেছেন কুণাল ঘোষ আপনাদের কাছে। এটা একটা অভিনব প্রকল্প বলে আমরা মনে করি। সবাইকার কথা ভাবা, সমুদ্রে যারা মাছ ধরতে যান সেই মৎস্যজীবীদের 2 মাস তাদের অত্যন্ত কষ্টের মধ্যে কাটাতে হয়, এপ্রিল মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি অবধি, এবং এই মৎস্যজীবীরা সেই সময় প্রত্যেকে এই 2 মাস 5,000 টাকা করে পাবেন। এর জন্য অর্থের বরাদ্দ করা হয়েছে বাজেটে। এখানে কর্মশ্রী যারা 100 দিনের টাকা থেকে বঞ্চিত করে, 100 দিনের কাজের টাকা, মানরেগার টাকা থেকে বঞ্চিত করে, বাংলার মানুষকে যে কাজ তারা করে দিয়েছে সেই কাজ 21 সালে করা হয়ে গেছে, তারপরেও তাদের বঞ্চনা সম্মুখীন হতে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন 50 দিন কাজ তিনি সুনিশ্চিত করছেন এবং এখানে যারা আছেন তাদের 50 দিনের কাজ তারা সুনিশ্চিত করা, সেটা আমাদের বাজেটে সে কথাও বলা হয়েছে। আপনারা দেখেছেন যে বিভিন্ন সেক্টর, কোনো ক্ষেত্র বাদ যায়নি, বিভিন্ন ক্ষেত্র, সমস্ত ক্ষেত্রকে একত্রিত করে একটা কি করে উন্নয়নের রাস্তা তৈরি করতে হয় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তার নজরে ছিল এবং সেই মতন এই বাজেট পেশ হয়েছে। একটা বাজেট, একটা কোনো কেন্দ্রের বাজেট এই সরকার চলাকালীন দেখাতে পারবেন যে যেখানে সর্বক্ষেত্রের মানুষের কথা ভাবা হয়েছে? আমরা বলতে চাই যে এখানে খাদি থেকে শুরু করে, খাদি গ্রামোদ্যোগ থেকে শুরু করে যারা তাঁতি, যারা কারিগর, সমস্ত ক্ষেত্রগুলোকে বেছে নেওয়া হয়েছে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য। এবং সেখানেই আমরা দেখবেন যে শীর্ষস্থানে এখন 100 দিনের কাজের নিরিখে বাংলা কিন্তু শীর্ষস্থানে ছিল, তবুও বাংলার দিকে নজর নেই এবং সেখানে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী 50 দিনের কাজ নিশ্চিত করেছেন। তাছাড়া জব কার্ড হোল্ডার, তিনি নিজেই বলেছেন জব কার্ড হোল্ডার যারা, সেই 21 লক্ষ জব কার্ড হোল্ডার, তাদের 21শে ফেব্রুয়ারির মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছবে, এটা তিনি বলে দিয়েছেন, ইতিমধ্যে ঘোষণা করেছেন। সেই মতন বরাদ্দ বাজেটে রাখা হয়েছে। এর সঙ্গে আমি আরেকটি কথা যুক্ত করতে চাই। মানরেগা আইন অনুযায়ী 1/3 জব কার্ড মহিলাদের দেবার কথা এবং সেই আইন অনুযায়ী জব কার্ড হোল্ডারদের অন্তত 21 লক্ষের মধ্যে 7 লক্ষ মহিলা আছে যাদের বঞ্চিত করেছে কেন্দ্রের সরকার। আর মাননীয় মুখ্যমন্ত্রী সেই 7 লক্ষ, আমাদের এখানে তার থেকেও বেশি আছে, তাদের সেই মহিলাদের হাত শক্তিশালী করতে, তাদের কাজের সম্মান দিয়ে, তারা যে কাজ করে বাংলাকে আরো উন্নত জায়গায় নিয়ে গেছে তার জন্য তাদের সম্মান করতে এই 21 লক্ষ জব কার্ড হোল্ডারদের মধ্যে তাদের কাছেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবার কথা ঘোষণা করেছেন, যার জন্য আমাদের বাজেটে বরাদ্দ আছে। তো এই সার্বিকভাবে প্রত্যেকটি ক্ষেত্রে যে টাকা বরাদ্দ করা হয়েছে, আপনারা দেখেছেন যে 100 দিনের কাজের জন্য আমরা এই 21 লক্ষ জব কার্ড হোল্ডারদের জন্য 3,700 কোটি টাকা আমাদের বাজেটে সংস্থান রাখা হয়েছে। বাংলা আবাস যোজনা, বাংলা আবাস যোজনায় আমরা তো টাকা পাই, সব কাটাকুটি করে অনুমোদিত 11,36,000
বাংলা আবাস যোজনা, সেই 11,36,000-এর জন্য 156টি টিম এলো, ঘোরাফেরা করলো, সবই হলো, সব উত্তর দেওয়া হলো, কিন্তু টাকার দেখা নাই রে, টাকার দেখা নাই। কেন? ছাদ দেবেন না বুঝি? কাউকে মাথার ছাদ দেবেন না? সেইখানে দাঁড়িয়ে আমরা আমাদের বাজেটে বলেছি আমরা 1 মাস দেখব, আর তারপরে বাংলা আবাস যোজনায় যারা বঞ্চিত তাদের পাশেও সরকার দাঁড়াবে, তার জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে, সংস্থান রাখা হয়েছে। সুতরাং আজকে দাঁড়িয়ে আমরা আবারও বলতে চাই, 18 সালে সার্ভে করেছিলেন, আর আজকে 23 সালে এসে বাংলা আবাস যোজনাতে কাটাকুটি হচ্ছে। ভারতবর্ষের আইনটা কি? আইনটা কি আমরা প্রশ্ন করতে চাই, যে আইন হলো যখন করছেন সেই সময় তারা যোগ্য ছিল কি না, অর্থাৎ 18 সালে তাদের যোগ্যতার নিরীক্ষে বিচার করতে হবে তারা যোগ্য ছিলেন কি না। 23 সালে এসে 5 বছর পরে এসে যখন 5 বছর বয়স বেড়ে গেছে একটা বাড়ির ছোট ছেলের, সে যখন বিবাহের যোগ্য হয়ে গেছে, সেখানে কতটুকুন একটু কোথায় বাড়িয়েছে না কমিয়েছে সেটা বিচার্য বিষয় হতে পারে না। এটা আমরা দাবি করে বলতে চাই। 18-র সার্ভের মতনই কিন্তু দেওয়ার কথা, সেটা করেননি। বাংলার মুখ্যমন্ত্রী এই 11,36,000 মানুষের পাশে দাঁড়াবার চিন্তা করেছেন এবং সেই মতো বাজেটে সংস্থান রাখা হয়েছে। দেখুন, মহিলাদের জন্য যে ধরনের উন্নতি সাধন করা হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সম্মান প্রদানে বাংলার মহিলাদের একটা অনন্য জায়গায় নিয়ে এসেছেন, এটা বোধহয় বিরোধীদের পছন্দ হচ্ছে না। বিরোধীরা আজকে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী তাঁর কথাবার্তায় সেগুলো স্পষ্ট হয়, কারণ তাদের নেতারা তো কখনো মহিলাদের সম্মান করেন না। সুতরাং মহিলাদের সম্মান করতে তারা একটু দ্বিধা বোধ করেন। এটা তো আমরা বারবার বলেছি। বিলকিস বানোর কেস, সেটাও হয়েছে, আপনারা দেখেছেন। কাদের গলায় মালা দিয়ে বার করেছিল, আবার ঢোকাবার পরে কাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা আপনারা দেখেছেন। আমরা সাক্ষী, কুস্তিগির আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে, তার ক্ষেত্রেও দেখেছেন যে বকলমে যার বিরুদ্ধে অভিযোগ তিনি সেই অ্যাসোসিয়েশন চালাচ্ছেন। তাহলে সম্মানটা কোথায় মহিলাদের? আজকে মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যে তিনি কিভাবে টাকার না দেওয়ার পরেও নিজের সংসারটা সামলাতে পারেন। সুতরাং এটা হলো নিচ থেকে উঠে আসা আন্দোলন থেকে যার জন্ম হয়েছে, সেই মানুষটি মানুষের নারী বোঝেন, মানুষকে চেনেন, মানুষকে বোঝেন যে তাদের কি প্রয়োজন আছে, এবং সর্বক্ষেত্রে সেটা হয়েছে। আজকে ছাত্রছাত্রীদের কথা মনে রেখেছেন? আপনারা দেখেছেন যে স্মার্টফোন অথবা ট্যাব, সেগুলো যেমন 12 ক্লাসে দেওয়া হতো, এখন থেকে সেটা 11 ক্লাসে দেওয়া হবে, যাতে 11 আর 12 2 বছর তারা সুবিধা পায়। এই নতুন প্রযুক্তির ব্যবহারে তারা পড়াশোনাগুলো আরও এগিয়ে নিয়ে যেতে পারে। কোন দিকটা দেখেননি? ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, কোন দিকটা দেখেননি? এখন কোল্যাটারাল সিকিউরিটি লাগবে না ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে। যারা উদ্যোগপতি, সেই উদ্যোগপতি আর যারা থাকবেন তাদের কোল্যাটারাল সিকিউরিটি লাগবে না, এবং খালি আমাদের সাবভেনশন স্কিম, ইন্টারেস্ট সাবভেনশন স্কিমের আন্ডারে নিয়ে এসে যেমন স্টুডেন্টস ক্রেডিট কার্ডে 4% সুদে দেওয়া হয়, ঠিক তেমন তাদের দিতে হবে 4% সুদ, আর বাকি সুদ রাজ্য সরকারের পক্ষ থেকে এই ইন্টারেস্ট সাবভেনশন স্কিমের আন্ডারে নিয়ে এসে সেটা দেয়া হবে। কোন ক্ষেত্রটা দেখাননি? সব ক্ষেত্র দেখেছেন। কৃষক থেকে শুরু করে কেউ বাকি নেই। আলু চাষি, তাদেরও কিন্তু শস্য বীমার আন্ডারে নিয়ে আসা হয়েছে। কত বড় কাজ, কত বড় দিকগুলো ভেবে ভেবে এই মানুষটি এই কাজটা করেছেন, সেটা অনেকের হয়তো পছন্দ হচ্ছে না, কিন্তু বাংলার মানুষের পছন্দ হচ্ছে। আর বাংলার মানুষের পছন্দ হচ্ছে বলে বাংলার মানুষ তাকে দিকে দিকে ধন্যবাদ জানাচ্ছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে যে এমন মানুষ হয় না,
এমন মুখ্যমন্ত্রী হয় না, এমন নেত্রী হয় না যিনি জনসাধারণের জন্য ভাবেন, শুধু নিজের জন্য ভাবেন না। খালি ভোটের চিন্তা নয়। কারা বলছে যে এটা ভোটের আগের বাজেট? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় নেত্রী, তিনি ভোট দেখে বলেন না, তিনি মানুষের জন্য কাজ করেন। মনে রাখতে হবে এই রাজ্যে কোনো ভোট নেই, অর্থাৎ স্টেট কোনো ইলেকশন নেই, আছে লোকসভার ইলেকশন। সুতরাং সেটা ভেবে ভেবে যারা আজকে কেন্দ্রের বাজেট করেছে, তারা কি বাজেট করেছে এবং কি মানুষকে সুরাহা দিয়েছে সেটা আপনারা দেখেছেন। সুতরাং আমরা বলতে চাই যে এই মানুষটি যেভাবে আমাদের এই বাংলার কথা ভেবেছেন, এটাই ভাবতে তিনিই পারেন, আর কেউ পারবেন না। ডাবল ইঞ্জিনে হয় না, কারণ ডাবল ইঞ্জিন দেখেছেন তো অনেক সময় একটা স্টেশনে একটা ইঞ্জিনকে রেখে দিয়ে বাকি ট্রেনের কম্পার্টমেন্টগুলোকে নিয়ে একটা ইঞ্জিন চলে যায়, এমনও তো হয়। সুতরাং ওই ডাবল ইঞ্জিন বলে কিছু হবে না। সিঙ্গল ইঞ্জিন দেখিয়ে দিয়েছে। যদি চাও মানুষের পাশে থাকতে, মানসিকভাবে যদি সত্যিকারের অঙ্গীকারকে সেটা বাস্তবায়িত করতে চাও, তাহলে করতে পারা যায়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন। ফলে আজকে এই বাজেট ঐতিহাসিক বাজেট, এবং সমস্ত কিছু দিকে নজর রেখে আমরা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে আমরা এই বাজেট পেশ করেছি, এবং নিশ্চিতভাবে আমাদের অঙ্গীকার বাজেটে যা যা আছে আমরা সেটা রক্ষা করব। কুণাল ঘোষ বলেছেন যে আমাদের বিভিন্ন শাখা সংগঠন ধন্যবাদমূলক, ধন্যবাদ সূচক অনেক কিছু কর্মসূচি গ্রহণ করবে। সেই মতন আমাদের দলের নির্দেশ মতন আগামীকাল ধন্যবাদ সূচক আমরা কর্মসূচি গ্রহণ করেছি তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে। সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি জেলায়, ব্লক, টাউন, শহর, জেলা স্তর সব জায়গায় মহিলা সমাবেশ হবে। মহিলা সমাবেশ হবে, সেখানে 5,000-এরও বেশি মহিলা প্রত্যেকটিতে থাকবে, এবং তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবে এই কর্মসূচি গ্রহণের জন্য। এবং সাথে সাথে কলকাতায় আমরা একটি কেন্দ্রীয় মিছিল করব, যে মিছিল গোলপার্ক থেকে হাজরা মোড় অবধি আসবে। বেলা 3টের সময় সার্বিকভাবে সারা রাজ্য জুড়ে দলের নির্দেশে আমাদের এই ধন্যবাদ সূচক মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের নেত্রীকে ধন্যবাদ দেওয়ার এই কর্মসূচি আমরা করব। আমরা অন্তর থেকে ধন্যবাদ দিতে চাই। সেই অন্তরের ধন্যবাদ প্রতিফলিত হবে, শব্দ শুনবেন আপনারা, ধ্বনিত হবে বিভিন্ন সমাবেশে, এবং কালকের আমাদের এই যে মিছিল হবে তাতে। সমস্ত বাংলার মানুষের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তারা এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মা মাটি মানুষের সরকার, বাস্তবে মায়ের সরকার, মাটির সরকার আর মানুষের সরকার। ধন্যবাদ চন্দ্রিমা ভট্টাচার্যকে, তিনি সবিস্তারে বলেছেন। বিষয়টা হচ্ছে, একদিকে যেমন এই বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক বাজেট, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও নিজেদের পায়ে দাঁড়িয়ে সমাজের সর্বস্তরের মানুষের উপকারের জন্য এই বাজেট। পাশাপাশি এই বাজেট হচ্ছে কথা রাখার বাজেট। কেন না, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একটা আন্দোলন চলছিল। এই যে 100 দিনের কাজের টাকা দেয়নি, আবাসের টাকা দেয়নি, গত বছর রেড রোডে মুখ্যমন্ত্রী ধর্ণা দেন, পরবর্তীকালে এই আন্দোলন আরও বাড়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রা করেন, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে অভিযান হয়, তারও পরে রাজভবনের সামনে অবস্থান হয়, তারও পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদরা প্রধানমন্ত্রীর কাছে যান, অফিসার স্তরে আলোচনা হয়, এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন এরপরেও যদি টাকা না দেয় আমরা দিয়ে দেব। ফলে আমরা একটা জিনিস দেখলাম যে এই 21 লক্ষ তাদেরকে যে টাকাটা দেয়া হচ্ছে রাজ্য থেকেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে
চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশের সময় সেটিও রইল, এবং তারা জানিয়ে দিলেন যে 1 মাসের মধ্যে যদি আবাসের টাকা না আসে তাহলে 1 মে থেকে 11 লক্ষ উপভোক্তার জন্য বাড়ি তৈরির টাকাও রাজ্য সরকার দিতে শুরু করবে। অর্থাৎ এই বাজেটটা একই সঙ্গে কথা রাখার বাজেট। এখন এত সংখ্যক মানুষের কাছে উপকারটা পৌঁছচ্ছে, কখনো কেন্দ্রীয়ভাবে কোনো উন্নয়নের মাধ্যমে, কখনো মাথা পিছু পরিবার পিছু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তো যারা এত গায়ে জ্বালা দেখাচ্ছেন, যারা বিষাক্ত প্রচার করছেন, যারা কুৎসা করছেন, তো ক্ষমতা হবে তো যে এই উপকারটা না নেওয়ার? জানতে চাইছি, যারা এই বাজেটের বিরুদ্ধে কুৎসা করছেন, যারা এই বাজেটের বিরোধিতা করছেন, তাদের ক্ষমতা হবে তো যে তারা বা তাদের বাড়ির লোকরা এই উপকারটা নেবেন না? বিরোধিতার কুৎসা করার আগে সেটা খোলসা করে বলুন। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা থেকে 1000 হলো, এবং যারা 1000 পেতেন তারা 1200 পাবেন। যারা কুৎসা করছেন তারা বলুন আমরা এই টাকা নেব না, এটা বলার ক্ষমতা হবে তো? আর ক্ষমতা যদি না হয় তাহলে মেনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক বাজেট, আত্মসম্মানের বাজেট, বঞ্চনার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের পায়ে দাঁড়ানো বাজেট পেশ করেছেন। আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী বীরবা হাঁসদাকে, কারণ আরেকটি বড় গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেভাবে বিজেপি জাতীয় সঙ্গীত এবং রাজ্য সঙ্গীতের অবমাননা করেছে, যে ধরনের অশালীন আচরণ করেছে তারা, এই বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করছি বীরবা হাঁসদাকে। ধন্যবাদ কুণালদাকে, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের চন্দ্রিমাদিকে। আমি ছোটবেলা থেকে বিধানসভায় আসার সুযোগ ছিল আমার, এবং ছোটবেলা থেকে একটা জিনিস আমাকে পরিবারের পক্ষ থেকে, আমার বাড়ির পক্ষ থেকে আমাকে শেখানো হতো যে বিধানসভাটা হচ্ছে আমাদের মতো জনপ্রতিনিধিদের একটা মন্দির, মসজিদ, জাহের থান থেকে আরম্ভ করে, কারণ আমরা জনপ্রতিনিধি যারা হই তারা প্রত্যেকটা নিজের নিজের এলাকায় অনেক ধর্মের মানুষের ভোট পেয়ে আমরা এই জায়গায় আসি, এবং এখানে ওই সাধারণ সেই জনসাধারণের স্বপ্ন পূরণের জন্য এই জায়গাটা। কিন্তু আমি বিধানসভায় আসার পর থেকে, ইদানিং 2021-এর পর থেকে আমি যেটা দেখলাম যে বিজেপির নেতারা যেভাবে বিধানসভাটাকে নোংরামির একটা জায়গায় পরিণত করেছে, এবং তার সাক্ষী আমি প্রত্যেক দিন হয়েছি, এখনও হচ্ছি, গতকালও হলাম। বিজেপির নেতারা যে নোংরামি, একটা চরম নোংরামির জায়গায় পৌঁছে গেছে, যে জনসাধারণের ভাগ্য নির্ধারণ যেখান থেকে হয়, আমাদের মতো জনপ্রতিনিধিদের কাছে যে জায়গাটা হচ্ছে সব কিছু, সেই জায়গা থেকে কালকে আমরা দেখলাম যে জাতীয় সঙ্গীত এবং আমাদের রাজ্য সঙ্গীতকে যেভাবে তারা অবমাননা করেছেন। আমি একজন ভারতীয় হিসেবে, একজন বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে, একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ হিসেবে আমি ধিক্কার জানাই। কারণ আমরা যেটা জানি যে একটা জায়গা, কোনো একটা জায়গায় অনুষ্ঠান শুরু যখন হয় তখন রাজ্য সঙ্গীত দিয়ে হয়, এবং শেষ যখন হয় তখন জাতীয় সঙ্গীত দিয়ে হয়। এটা আমরা বাচ্চাদেরও মানে ছোট থেকেই শিখিয়ে আসি। কিন্তু গতকাল যেটা দেখলাম, আমাদের বিধানসভার স্পিকার স্যার যখন বললেন সবাইকে যে রাজ্য সঙ্গীত দিয়ে আমরা বাজেটের যে অধিবেশন সেটা শুরু করব, এবং আমরা যথারীতি সবাই যখন দাঁড়িয়েছি সেই সময় মানে খুব বাজে একটা ব্যাপার হলো যে রাজ্য সঙ্গীতটা আমরা যখন গাইতে শুরু করলাম তখন বিজেপির বিধায়করা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলেন। তো আমার মনে একটাই প্রশ্ন, যে এরা যে বারবার দেশভক্তির কথা বলে, আজকে রাজ্য সঙ্গীতকে শুধু অপমান করেছে সেটা নয়, রাজ্য সঙ্গীতটা যিনি লিখেছিলেন, যিনি রূপকার, সেই মানুষটাকেও কিন্তু তারা অপমান করলেন, এবং এইটা একটা লজ্জার ব্যাপার। যারা বারবার দেশভক্তির কথা বলে তারা এইভাবে, কালকে পুরো দুনিয়ার লোক একটা সাক্ষী থাকলো এই
জঘন্য একটা ঘটনা, এবং আমি নিজে বিধায়ক হিসেবে ধিক্কার জানাচ্ছি এই জায়গা থেকে। এটা নতুন নয়, এর আগেও আমরা দেখেছি আমাদের 100 দিনের কাজের টাকা থেকে আরম্ভ করে যে টাকাগুলো আমরা রাজ্য সরকার বারবার দাবি করছি কেন্দ্রীয় সরকারের কাছে যে আমাদের পাওনা টাকা আমাদেরকে দিয়ে দেওয়া হোক, এবং সেই জন্য আমরা বিধানসভার বাইরে আমরা অবস্থানও করেছিলাম। সেখানেও যখন আমরা জাতীয় সঙ্গীত গাইছি তখনও দেখেছি বিজেপির এইসব বিধায়করা জাতীয় সঙ্গীতটাকে কিন্তু অপমান করেছেন, এবং এটা দিনের পর দিন আমরা দেখে আসছি, এবং আমরা সত্যি লজ্জিত, দুঃখিত যে আমাদের সাথে এইসব জনপ্রতিনিধিরা বিধানসভায় প্রত্যেক দিন উপস্থিত হন এবং বিধানসভাটাকে আরও দিনের পর দিন কলুষিত করছেন, এবং বাংলার মানুষ এর জবাব কিন্তু আগামী দিন দেবে। কারণ বাংলার মানুষ মুখ বুজে এখন শান্তির সাথে বসবাস করছে মানে এই নয় বিজেপির নেতারা কিংবা বিজেপির জনপ্রতিনিধিরা যা ইচ্ছা তাই করবেন আর বাংলার জনগণ সেটা মেনে নেবেন। আমরা যেটা জানি, জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন 1971-এর ধারা 3 অনুসারে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জনগণ মনোয়দী গাওয়াতে বাধা দেয় বা এই ধরনের গান চলাকালীন কোনো সমাবেশে বিঘ্ন ঘটায় তাকে 1 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হবে, যা 3 বছর পর্যন্ত বাড়তে পারে। কারাদণ্ড নয়তো জরিমানা বা দুটোই একসঙ্গে হতে পারে। তারপরেও আমাদের বিজেপির বিধায়কেরা গতকাল আরেকটা জিনিস দেখলাম, যখন আমাদের মাননীয় স্পিকার স্যার আমাদের বাজেট শেষ হয়ে যাওয়ার পর সবাইকে উঠে দাঁড়াতে বললেন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য, তখনও কিন্তু বিজেপির বিধায়করা সেই জায়গায় না দাঁড়িয়ে বাইরে বেরিয়ে গেলেন, এবং এই জিনিসটা প্রত্যেক দিন বিধানসভায় হয়, এবং আমার দুঃখ প্রকাশ করার জায়গা পায় না। কারণ আমি বিধানসভাটাকে সত্যি একজন আদিবাসী হিসেবে বলবো, আমি এটাকে জাহের থান মনে করি, কারণ আমার এলাকার অনেক আদিবাসী মানুষজন আমাকে ভোট দিয়ে এই জায়গায় তাদের ভাগ্য নির্ধারণ করার জন্য পাঠিয়েছেন। অনেক বাঙালি মানুষ, অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ, অনেক খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও আমাকে যেভাবে ভোট দিয়েছেন তারা আমাদের দিকে তাকিয়ে থাকেন, তাদের ভাগ্যটাকে আমরা নির্ধারণ করব। এবং গতকালের যে বাজেটটা হয়েছে সব রকমের মানুষের কথা ভেবে যে বাজেটটা পাস হচ্ছিল, এবং দিদি যখন বাজেটটা পাস করছিলেন, বাজেটটা পড়ছিলেন, তখনও দেখছিলাম যে আমি এতদিন ধরে বারবার বলছি, কারণ এতদিন ধরে আমি বিধানসভায় আসছি, বিধানসভায় ছোটবেলা থেকে যেটা দেখেছি যে বাজেট যখন পেশ হয় তখন সবাই কিন্তু আমরা বসে সেটাকে শুনি, কারণ তার পরবর্তীকালে আমরা সেই বাজেট নিয়ে ডিসকাশন করি, তর্ক বিতর্ক হয়, সেই জায়গা আলাদা। কিন্তু গতকাল বাজেট পড়তে দেওয়া হচ্ছিল না। জানি না বিজেপির বিধায়করা কোন নিম্নমানের একটা রাজনীতি করার চেষ্টায় বারবার আসছেন এবং বিধানসভাটাকে কলুষিত করছেন। শুধু বিধানসভাটাকে কলুষিত নয়, আমাদের জনপ্রতিনিধিদেরকে জনগণের কাছে মুখ দেখাবো কি করে সেই জায়গাটাকে তারা বন্ধ করে দিচ্ছেন। আমি এই জায়গা থেকে বলি যে সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান করব, এবং সাধারণ মানুষকে এই যে আমাদের জাতীয় সঙ্গীত এবং রাজ্য সঙ্গীত বিজেপির নেতৃত্বরা যেভাবে, বিজেপির বিধায়করা যেভাবে অবমাননা করছেন, লাঞ্ছিত করছেন, সেটা জবাব দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ রইল। আচ্ছা দেখুন, এই বাজেট যেটা মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, মহিলাদের আরও তৃণমূল কংগ্রেসের যেটা দৃষ্টিভঙ্গি মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে মহিলাদের রাজনৈতিক, সামাজিক, আর্থিক অধিকার আরও সুপ্রতিষ্ঠিত করা, তাহলে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজেট, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বাজেট পেশ করছেন মহিলা অর্থমন্ত্রী, সেই বাজেটে মহিলাদের অধিকার বাড়ানোর কথা বলা হচ্ছে, আর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধী দল ক্রমাগত তাতে বাধা দিচ্ছে। তাতে অন্তত দুটো জিনিস প্রতিষ্ঠিত হয়, এক, বিজেপি মহিলাদের সম্মান করে না, আর দুই, বিজেপি এই বাজেটকে ভয় পাচ্ছে। এই বাজেটে এত বড় স্প্যানে সমাজের এত অংশের মানুষের উপকারের কথা বলা হয়েছে যে এই বাজেট
জনবিরোধী বিজেপি ভয় পাচ্ছে। আর সেই কারণেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস, মহিলা কংগ্রেসের চন্দ্রিমা ভট্টাচার্য ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে আমাদের দলের অন্যান্য যারা শাখা সংগঠন, গণসংগঠন আছে, এই বাজেট সমাজের প্রতিটি অংশকে যেভাবে স্পর্শ করছে, ফলে আমাদের দলের যেসব শাখা সংগঠনগুলি, গণসংগঠনগুলি, যেগুলি বিভিন্ন পেশাভিত্তিক সংগঠন রয়েছে, তারা সবাই ধন্যবাদ মুখ্যমন্ত্রী, ধন্যবাদ জ্ঞাপক কর্মসূচি সারা বাংলায় হবে। সেটা সেন্ট্রালি, কেন্দ্রীয়ভাবে নেতৃত্বের সঙ্গে কথা বলে যারা যে সংগঠনে আছেন তাদের নেতৃত্ব সেগুলি ঘোষণা করবেন। আমাদের তরফ থেকে এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে? অনেক প্রশ্ন, সে কি? সার্বিকভাবে যেহেতু এই বাজেট সমস্ত বাংলার বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার মানুষকে স্পর্শ করছে উন্নয়নের, ফলে যার যে গণসংগঠন, যার যেখানে যেটি শাখা সংগঠন, তারা সে নিজেদের মতো করে তাদের কর্মসূচি তারা ঘোষণা করবেন। কিন্তু প্রথম মহিলা সংগঠন, মহিলা তৃণমূল কংগ্রেস, তাদেরটা ঘোষণা করে দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। সারা বাংলায় ধন্যবাদ জ্ঞাপক কর্মসূচি হবে, কেন্দ্রীয়ভাবে হবে, ব্লকে ব্লকে হবে, বুথে বুথে হবে। দাদা, যেমন সম্মানীয় অর্থমন্ত্রী বললেন যে এই গোটা বিষয়টা ভোটের লক্ষ্য থেকে নয়, মহিলাদেরকে আরো উন্নয়নের জায়গায় সামিল করবার জন্য এটা হয়েছে। কিন্তু আমরা 2021 সালে দেখেছিলাম যে রাজনৈতিকভাবে অত্যন্ত কঠিন একটি বিধানসভা নির্বাচনে বাংলার মেয়েরা, বাংলা নিজের মেয়েকে চায় আপনাদের স্লোগান ছিল, এবং বাংলার মেয়েরা ব্যাপকভাবে সমর্থন জানিয়েছিলেন। তাই কি 24-এর যে বিজেপিকে ভারত ছাড়া করার ডাক দিয়েছে তৃণমূল, তার আগে এই মহিলা ফ্রন্টকে আরো শক্তিশালী করবার জন্যই এই বিশেষ জোর দেওয়া হলো? আমাদের মহিলা ফ্রন্ট অত্যন্ত শক্তিশালী। এই ফ্রন্টের সঙ্গে লড়াই করে অন্য কোনো রাজনৈতিক দলের সেই হিম্মত হবে না, কারণ তাদের সঙ্গে মহিলারা নেই। এখানে একটু বুঝতে হবে যে কেন আমরা সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্মানের কথা বলছি। আপনি যদি ভাবেন যে 50 সালের সংবিধান আর 93 সাল, 43 বছর লেগেছে 33% সংরক্ষণ পৌরসভায় এবং বিধানসভায়, এই পৌরসভায় এবং পঞ্চায়েতে, সেখানে তার কম হবে না এটা বলতে। 73তম সংশোধনী আর 74তম সংশোধনী, 43 বছর পর, মনে রাখবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে এসেছেন প্রশাসকের মাথায়, তিনি এসে 12 সালে পঞ্চায়েতের আইনটাকে পাল্টে দিয়ে বলেছেন 33-এর কম তো হবেই না, 50-এর কম হবে না। অর্থাৎ এই যে রাজনৈতিক সম্মান, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার সম্মান এবং আমাদের সামাজিক সম্মান, কিন্তু এই দুটি সম্মান হলে সেটা অনুসরণ করে সামাজিক সম্মান। সুতরাং সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন। এটা ভোটের রাজনীতি নয়। যারা বলছে ভোটের জন্য, বিজেপিকে তাড়াবার জন্য ব্যাপার, তা নয়। ব্যাপার হচ্ছে মহিলাদের সম্মান দেওয়ার জন্য। যারা সমাজকে সমৃদ্ধ করে, যারা সমাজকে ভূমিষ্ঠ করে, তাদের সম্মান দিতে হবে। এই মানসিকতা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চলেন। 12 সালে কোনো ভোট ছিল না, 12 সালে কিন্তু তিনি এই কাজটা করেছেন। সুতরাং এটা বোঝা যায় যে তার মানসিকতা কি। আরেকটা বিষয় হচ্ছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে যে বঞ্চনা করছে, কেন না পশ্চিমবঙ্গে হেরেছে, পশ্চিমবঙ্গের মানুষের উপর রাগ, বঞ্চনা করেছে। কিন্তু দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করলেন, এখানে কিন্তু অমুক এলাকার মানুষ, ওই জায়গাটা আমরা একটু কম ভোট পেয়েছি, অমুক জায়গায় আমরা একটু বেশি ভোট পেয়েছি, এর কোনো তারতম্য নেই। অর্থাৎ সমস্ত রাজনৈতিক দল, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই ঐতিহাসিক বাজেটের যে সুফল তারা সবাই পেতে পারবেন। সেই জন্য খুব খোলাখুলি বলছি, যারা বিরোধিতা করছেন, যারা কুৎসা করছেন, যারা এই বাজেটকে
স্বাগত জানাচ্ছেন না, তাদের ক্ষমতা হবে তো যে এই বাজেটে যে সুফলের কথা বলা হয়েছে সেটা নেব না, এই কথাটা বলার ক্ষমতা তাদের হবে তো? যদি না থাকে তাহলে মেনে নিন এটা বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজেট, বাংলার আত্মসম্মানের বাজেট, নিজের পায়ে দাঁড়ানোর বাজেট। একটা কথা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের মতো একটা গুরুত্বপূর্ণ ঘোষণা বাজেটে রয়েছে, সেটা হলো যে 100 দিনের কাজের বকেয়া তার একটা অ্যালোকেশন করা হয়েছে, 50 দিনের কর্মশ্রী প্রকল্প শুরু হয়েছে। একটা ছোট্ট প্রশ্ন, যে 100 দিনের কাজটা একটা আইন করে মানে কাজের মানে অধিকারের মধ্যে সেটা পড়ছে, অন্যদিকে যে কর্মশ্রীর যে ঘোষণা, এটা কি হিসেবে রাজ্য সরকার? প্রথম এটা বুঝতে হবে এর দায়িত্বটা তো কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার সেই দায়িত্ব পালন করছে না বলেই তো সেই 21 লক্ষ মানুষকে দিতে হচ্ছে। আর জব কার্ড যাদের আছে তাদের 50 দিনের কাজ সুরক্ষার জন্য বাংলার সরকারকে এগিয়ে আসতে হচ্ছে, কারণ কেন্দ্রীয় সরকার দায়িত্ব পালন করছে না। ফলে এইগুলো গৌণ প্রশ্ন, আসল বিষয় কেন্দ্রীয় সরকার করছে না। আর কেন্দ্রের তুলনায় কেন্দ্রের আর্থিক ভাণ্ডার অনেক বড়, আমাদের থেকেই নেয়, আমাদের দেয় না। কিন্তু সীমিত সামর্থ্যেও রাজ্য সরকার করছেন, এই সদিচ্ছাটাই হচ্ছে বড় কথা। নিঃসন্দেহে রাজনৈতিক সদিচ্ছা, এই নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু একটা টেকনিক্যাল, যে রাজ্য সরকার কি তাহলে আলাদা জব কার্ড প্রোভাইড করবেন এই 50 দিনের কাজ দেওয়ার জন্য, বা এটা কি ভাবনা? মানে এটা একটা প্রশ্ন। 50 দিনের কাজ সুনিশ্চিত করেছে প্রত্যেকে, যারা কাজ করবেন তাদের 100 দিনের কাজ করবার জন্য যারা এন্টাইটেলড, তাদের আগে আমাদের এই কেন্দ্রীয় সরকার কিংবা আগের যে সরকাররা ছিলেন তারা 50 দিন অবধি উঠতে পারেননি কোনো দিন। কেন্দ্রের সরকার টাকা কাজ করতে দেবে না, টাকা দেবে না, তার বিরুদ্ধে দাঁড়িয়ে 50 দিনের কাজটাকে সুনিশ্চিত করেছে। গতকাল বিধানসভার কর্মীরা বিজেপি বিধায়কদের ধাওয়া করেছিল, এই মর্মে কিছুক্ষণ আগে বিধানসভাতেই একটা ডেপুটেশন, বিধানসভার সেক্রেটারির কাছে একটা ডেপুটেশন দিল বিজেপি নেতৃত্বে শুভেন্দু। একটা ছোট্ট অ্যাডিশন হচ্ছে, গতকালের যে ঘটনাটির কথা বলা হচ্ছে সেটা বিকেলবেলা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরোচ্ছেন তার আগের একটা ঘটনা হয়, অগ্নিমিত্রা পালের গাড়ি আটকানো নিয়ে একটা সংঘাত হয়। তারপরে শুভেন্দুবাবু সেখানে আসেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরোচ্ছেন তাকে চোর চোর স্লোগান দেওয়া হয়। গোটা বিষয়টা অপ্রাসঙ্গিক। এই জনমুখী ঐতিহাসিক বাজেট থেকে নজর ঘোরাতে বিচ্ছিন্ন চতুর্থ শ্রেণীর কিছু নাটক করেছে বিজেপি। গোটা বিজেপি কি করলো, কাল বিজেপি কি বলল, এগুলো অপ্রাসঙ্গিক। যে ঐতিহাসিক বাজেট হয়েছে, সর্বকালের সেরা বাজেট, এবং এত সমাজের মহিলাদের থেকে শুরু করে নতুন প্রজন্ম থেকে শুরু করে কর্মহীন থেকে শুরু করে এত মানুষ তার উপকার পেয়েছেন, তার থেকে নজর ঘোরাবার জন্য বিজেপি যেগুলি করেছে সেগুলির রুচি, সাংবিধানিক বা পরিষদীয় রীতিনীতি, এগুলোর বিরুদ্ধে ওরা নজর কাড়ার জন্য আপত্তিকর নাটক করেছে। প্রধানমন্ত্রীর গাড়ি গেলে, প্রধানমন্ত্রী যখন বেরোন, তাহলে অন্যান্য গাড়িগুলো কি তার সঙ্গে সঙ্গে চলে? বাকি সংসদের গাড়িগুলো, সাংসদদের গাড়ি তো কোথাও থামিয়ে তার সিকিউরিটি আলাদা। সুতরাং এখানে বারে বারে মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান, মহিলা মুখ্যমন্ত্রীর সম্মান না রক্ষা করা, এর বিরুদ্ধাচরণ কিন্তু হবে। কে কি ডেপুটেশন দিল সেটা তো অ্যাসেম্বলির বিষয়, মাননীয় অধ্যক্ষর বিষয়, কিন্তু এগুলো কিন্তু নজরে রাখছে বাংলার জনগণ। ডেপুটেশনে যে বড় অভিযোগটা তোলা হয়েছে যে বিধানসভার একদল কর্মী তৃণমূল কংগ্রেসের স্লোগান দিতে দিতে বিজেপি বিধায়ককে ধাওয়া করলেন। তাতে কি হলো? বিধানসভায় কি ইউনিয়ন থাকে না? ইউনিয়নও তো থাকে, তারা তো দিয়েছেন। তৃণমূল, যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তৃণমূলের কর্মী আবার কি? মুখ্যমন্ত্রী তো সকলের, তৃণমূলেরও বিজেপিরও। মুখ্যমন্ত্রী তো আলাদা হয় না। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছে, 4% ডিএ বাড়িয়েছেন। বুঝে রাখতে হবে যে জানুয়ারি মাসে 4%, আর তারপরে আজকে আমরা ফেব্রুয়ারি ক্রস করিনি, তার মধ্যে 8ই ফেব্রুয়ারিতে আবার 4%। সুতরাং তারা তো ধন্যবাদ দেবেন। মুখ্যমন্ত্রী একলা কারুর হন না, মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক দলের হন না, মুখ্যমন্ত্রী সেই রাজ্যের হন। প্রধানমন্ত্রী কিছু প্রসঙ্গে জানাচ্ছেন যে পিভি নরসিংহ রাওকে ভারতরত্ন দেওয়া হচ্ছে এবং তার প্রশংসা করছেন। দিদি না, তুমি বলো।
রাওয়ের সঙ্গে চরণ সিং এবং স্বামীনাথন, এই নরসিংহ রাওকে ভারতরত্ন দেখুন, প্রথম কথা ভারতরত্ন, দ্বিতীয়ত দেশের একজন প্রয়াত প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী। ফলে এই বিষয়টায় আমরা এইভাবে কোনো মন্তব্য করব না, কারণ এটা এখনকার ভারত সরকার যখন দিচ্ছে, এবং এখন এটা আমরা দলের তরফে কোনো মন্তব্য করব না, কিন্তু যাকে দেয়া হচ্ছে তিনি একসময় জাতীয় কংগ্রেসের এখনকার যারা নেতৃত্ব, তাদের বিরোধিতা বা বিরাগভাজন বা দূরত্ব তৈরি হয়েছিল বলে কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিকে খোঁচাবার জন্য নরেন্দ্র মোদী এই কাজটি করছেন কিনা সেটা নিয়ে একটা রাজনৈতিক আলোচনা হতেই পারে, তবে এ ব্যাপারে দলের কোনো মন্তব্য এক্ষুনি করব না। কে এ ব্যাপারে কোনো মন্তব্য করব না আমরা, এটা স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা এই দিনে কোনো মন্তব্য করব না। শুধু আমরা এইটুকু বলতে পারি যে যেহেতু গ্রেফতার, এখন আরাবুল অপরাধ করেছেন কিনা, আদৌ কোনো সেখানে তিনি কোনো অপরাধে যুক্ত কিনা, এটা আরাবুল বা তার আইনজীবীরা বলতে পারবেন, আমরা বলতে পারবো না। আমরা শুধু গ্রেফতারটুকু নিয়ে বলতে পারি যে এই যে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস এরা যেটা এ রাজ্যের পুলিশকে প্রশাসনকে ইদানিং বলছে যে তৃণমূল হলে ধরছে না, অন্যদের ধরছে, শুধু গ্রেফতারির ঘটনাটা নিয়ে বলতে পারি যে এর থেকে প্রমাণ হয় যে বিরোধীদের অভিযোগগুলো মিথ্যা। কিন্তু আরাবুল আদৌ কি করেছেন না করেছেন এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই, এটা আরাবুল এবং তার আইনজীবীরা বলতে পারবেন। আমার এ ব্যাপারে কোনো দল মন্তব্য করার কোনো, এটা স্থানীয় পুলিশ প্রশাসনের গোটা বিষয়টা, এখানে দলের রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে এই আরাবুল ইসলাম কিন্তু গ্রেফতার হয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে কিছুদিন আগে আমরা দেখলাম পুলিশের সঙ্গে শওকত মোল্লারও একটা প্রকাশ্য অভিযোগ হলো, কিন্তু শওকত মোল্লা দেখুন কোথায় কবে কখন কি হচ্ছে সেগুলোকে টেনে একটা ঘটনার সঙ্গে রিলেট করে তাহলে প্রশ্ন হচ্ছে, এইসব প্রশ্নের জবাব দেওয়ার কোনো অর্থ হয় না। বিজেপি সরাসরি যে অভিযোগটা করছে যে যেহেতু এখনো পর্যন্ত পুলিশ তারা শাহজাহান বিজেপিকে সরাসরি এই প্রশ্নটা করুন, সিবিআই এর এফআইআর নেম চোর চিটিংবাজ শুভেন্দু কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে আর সিবিআই ইডি অন্যদিকে যাচ্ছে, এই কথাটা একবার বিজেপিকে করুন না। আমাদের যেভাবে এত মিষ্টি করে আপনারা বলছেন যে বিজেপি সরাসরি বলছে, আমি আপনাকে বলছি তৃণমূল সরাসরি বলছে সিবিআই এর এফআইআর নেমড চোর চিটিংবাজ জালিয়াত ঘুষখোর ব্ল্যাকমেলার শুভেন্দু অধিকারী চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে আর সিবিআই দেখতে পাচ্ছে না, তারপর শাহজাহানকে খুঁজছে। ইডি এমন তাড়াহুড়ো করছে শাহজাহানের এই সম্পত্তি ওই সম্পত্তি, শাহজাহানকে আমি চিনিও না, আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু বিজেপির এই তাড়াহুড়ো করতে গিয়ে, মানে বিজেপির কথায় তাড়াহুড়ো করতে গিয়ে ইডি না শাহজাহানকে খুঁজতে আগ্রা তাজমহলে চলে যায়, আমার সেই ভয় হচ্ছে এখন। বলছি আজকে তৃণমূলের তরফ থেকে প্রাক্তন সন্দেশখালী প্রাক্তন সিপিএম বিধায়ক তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, আবার পাল্টা তৃণমূলের বিরুদ্ধে একজন উত্তর বাংলার তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই সন্দেশখালী নিয়ে কি হচ্ছে? কিছুই হয়নি, দুদিন বাদে সন্দেশখালী বলে কোনো ইস্যু থাকবে না। কিছু মানুষকে কিছুক্ষণের জন্য কোনো হয়তো ক্ষোভ ছিল, কোনো ব্যক্তির আচরণে কোনো গলত থাকতে পারে, কোনো ব্যক্তির সঙ্গে আর একটা ব্যক্তির কোনো সমস্যা থাকতে পারে, তো সেই সমস্যার জন্য সেখানে বিজেপি সিপিএম কংগ্রেসের একাংশ আর একটা দল মানুষকে উস্কে একটা সাময়িক গণ্ডগোলের চেষ্টা করেছে, প্ররোচনা দিয়েছে। সংযত ছিল তৃণমূল, সংযত ছিল পুলিশ বাহিনী, ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলো নেই। बीजेपी तरफ से मनोजागरण दादा कल बजट में जिस तरह से लखीर भांडर का पैसा बढ़ाया गया, साफ है कि फोकस महिलाओं पर है, लेकिन थोड़ी देर पहले बीजेपी नेता अमित मालवीय ने एक ट्वीट किया है कि बंगाल गवर्नमेंट की जो पॉलिसी है वो एंटी विमेन इसलिए है क्योंकि प्रधानमंत्री उज्ज्वला योजना के कनेक्शंस को ब्लॉक किया गया और स्कीम को राज्य में अलाउ नहीं किया गया। যারা নিজের টিমে रेपिस्ट, जो आदमी उनका टीम में रेपिस्ट को लेकर काम करते हैं, हम लोग उसका बात का जवाब देने का कोई जरूरत भी नहीं समझता। उज्ज्वला स्कीम है क्या? क्या है उज्ज्वला स्कीम? हाँ, गैस सिलेंडर वाला स्कीम तो है क्या? एक ओवन देता है पहले और एक साल 300 रुपया कम होता है। हम लोग ऐसा नहीं करते हैं, उसको हमको चाहिए ही नहीं। ये 450 से लेकर वहाँ 1000 तक करके फिर दिखा रहे हैं कि हम 300 कम कर रहे हैं।
तो ये क्या उज्ज्वला स्कीम हम लोग लिए नहीं है, तो हम लोग वुमेन सेंट्रिक नहीं है और वो सब वुमेन के लिए कर रहे हैं, ये दिख रहा है क्या? तो After ahead of the Lok Sabha elections, internal survey of the Congress shows that it has been predicted in their own survey that Congress will be getting approximately 100 seats across India. I don't want to make any comment relating कांग्रेस पार्टी, उसका जो खुद का जो ये है उसका ऊपर कोई कमेंट नहीं है। রাজ্য বাজেটে বিভিন্ন বিষয়ের ভাবনা চিন্তা করা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের জন্য কোনো বার্তা নেই, সেই বিষয়টি কি বলবেন? চাকরি প্রার্থীদের জন্যই তো বার্তা দিদি। কি বলছেন? এখানে তো শূন্য পদ পূরণ করার বার্তা দেয়া আছে, দেখবেন বাজেটটা পড়ে 5 শূন্য লক্ষ সব কটা দেয়া রয়েছে, 5 লক্ষ নেওয়া হবে শুধু সরকারি। এবং এই যে কর্মসংস্থান হয়েছে তার জন্য দারিদ্র সীমার যে রেখাটা, সেই রেখাটায় তলায় যারা ছিলেন অনেকে তারা ওপরে এসে গেছেন, যার জন্য সংখ্যাটা দারিদ্র সীমার নিচের সংখ্যাটা কমে গেছে। সুতরাং কর্মদিবস কত সৃষ্টি হয়েছে সে সমস্তটা পুঙ্খানুপুঙ্খ রূপে বাজেটে লেখা রয়েছে। কর্মসংস্থান হবে সেটা কি বলা হয়েছে আগামী অর্থবর্ষে, এটার জেরে কত? হ্যাঁ, নিশ্চয়ই 5 লক্ষর কথা বলা আছে। শুধু 5 লক্ষ হচ্ছে সরকারি জায়গায়, তারপরে এই যে বিপুল কর্মযোগ্য হচ্ছে তাতে প্রাইভেট সেক্টরে কিন্তু সেটা আরো কয়েক লক্ষ। আর অদ্রিজা, I don't want to make any comment on Congress survey, but they should realize that there should be a clear difference between paperwork and groundwork. दादा ऑलमोस्ट 34-35 दिन हो गए हैं, शाहजहां शेख अभी तक गिरफ्तार नहीं हुए, लेकिन कल कोलकाता पुलिस ने आरफुल इस्लाम को गिरफ्तार किया है। आप ही के पार्टी के नेता है, राज्य सरकार ने ही अरेस्ट किया है। क्या ये शाहजहां शेख से जो है नजर हटाने की कोशिश की जा रही है? ये पूरा एक केस के ऊपर लोकल डिसीजन का, लोकल पुलिस का डिसीजन है, इसके ऊपर पॉलिटिकल कोई कमेंट हम लोग नहीं करना चाहते। আচ্ছা, একটা রাজনৈতিক প্রশ্ন করছি কুমারদা। তো এতক্ষণ কি করছেন? ওই তো রাজনীতি। আপনারা পলিটিক্যাল পার্টি দেখা, আচ্ছা, আমি তা বলবো। বলছি যে কিছুদিন ধরে তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ দ্বন্দ্বের একটা কথা শোনা যাচ্ছিল, বিশেষত ইনডোর স্টেডিয়ামের পর থেকে এই আলোচনাটা চলছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার কেন্দ্রিক কর্মসূচি নিচ্ছিলেন। এর মাঝখানে একটা ভালো খবর এলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী 16 তারিখ সাংসদ বিধায়ক সবাইকে নিয়ে একটা জায়গায় একটা ভিডিও কনফারেন্স হবে। তাহলে কি নবীন প্রবীণ দ্বন্দ্বের এই চর্চা অবসান হলো তৃণমূলের? আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, আমি রোজ একটা শব্দ বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সিনিয়র জুনিয়র সবাই মিলে এক কাট্টা তৃণমূল পরিবার, তারা বাংলার মানুষের পাশে ছিল, আছে, থাকবে। সুতরাং তার বাইরে এত কথা আসে কোথার থেকে? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা আন্দোলনটায় পুরোদস্তুর ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন রেড রোডে বসে গত বছর শুরু করেছিলেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁরও কিছু পায়ের চোট বা ইত্যাদির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবটা সমানভাবে পার্টিসিপেট করতে পারেননি। অভিষেক দীর্ঘদিন দিল্লিতে অভিযানে নেতৃত্ব দিয়েছে, নবজোয়ার করেছে, রাজভবনের সামনে ধর্ণা দিয়েছে, এরপরে মুখ্যমন্ত্রী এখানে ধর্ণা দিয়েছেন। অভিষেক দিল্লি অভিযান সংসদের কাজে ছিল, তা তিনি আবার তার চোখেরও একটু ট্রিটমেন্টে করে তিনি ফিরে এসে আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারির মিটিং হলো, সাংগঠনিক বৈঠক হবে, তো সব স্বাভাবিক ঘটনা। তাহলে কি আরেকটা নবজোয়ার 2 আমরা দেখতে পাচ্ছি, মানে একটা রাজ্যওয়ারি কোনো কর্মসূচি কি তৃণমূল কংগ্রেস নামছে? এত তাড়াতাড়ি ভাবার কি আছে? একটু সেটা সবই একসাথে বলে জানলে কি করে হবে? তাহলে আর আপনারাই বা ঘোষণা করবে, পরে যখন ঘোষণা হবে তখন জানবে। ওকে। এর দাবিতে যারা শহীদ মিনারে অবস্থান করছে তাদের বক্তব্য দেবে মাঝে মাঝে 4% করে ঘোষণা না করে এটাকে কেন্দ্রীয় সমহারে নিয়ে যাওয়ার জন্য পলিসি ঘোষণা করা। আমরা যেটা করেছি দেখবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব দিকে দৃষ্টিপাত করেন এবং রাজ্য সরকারি কর্মচারী তাদের তো তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এত সবসময় কাজ করে সবার সাথে। তিনি তার ফেসবুক লাইভ যখন করেছেন কালকে, তখন তিনি সেটাও বলেছেন। ফলে যারা তাদের প্ররোচিত করছে এই প্ররোচনায় পা না দিক। পুরোটা বলতে হবে না, উত্তর হচ্ছে দেব তৃণমূল কংগ্রেসে
দেব অধিকারী ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। সাংসদ হিসেবেই থাকবেন? দেব অধিকারী আজকের দিনে দাঁড়িয়ে সাংসদ, আগামী দিন কারা কারা 42টা আসনে টিকিট পাবেন বা প্রার্থী হবেন সেটা তো ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্ব। তো সুতরাং যারা, আমরা সবাই হয়তো জানি যে অমুক অমুক পাচ্ছেন, যে সিনিয়ররা আছেন, কিন্তু এগুলো বলার কোনো রাইটই আমাদের নেই। ফলে আমাদের 42টি আসনেই দল প্রার্থী ঘোষণা করবে। ফলে ওইভাবে কে সাংসদ থাকবেন আর কে সাংসদ থাকবেন না, এটা আমরা মুখপাত্ররা বা সাংবাদিক বৈঠক করে এভাবে আমরা এটা বলতে পারি না। না না, এটা আমরা 42টা আসনের কারোর ক্ষেত্রেই আমরা এটা বলবো না। বিমানবন্দরে নেমে দিল্লি থেকে দেব বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার প্রায় কথা হয়, কেন সংঘাত থাকবে কিছু নেই, কিন্তু আমি দাঁড়াতে চাইছি না, সেটা আমি সেটা আমি জানিয়ে দিয়েছি, আমি তো জানিয়ে দিয়েছি আমি দাঁড়াতে চাইছি। আমি আবার আপনাদের কথা বলছি, আপনাদের যে যে ব্যাপারে প্রবল আগ্রহ আছে আপনারা নিশ্চিতভাবে মাথা ঘামাতে পারেন, কিন্তু উপসংহারটা পরে মিলিয়ে নেবেন যে দেব অধিকারী তৃণমূল পরিবারে ছিলেন, আছেন এবং থাকবেন। কিন্তু ভোটে দাঁড়াতে চাইছেন না, এটা কি সত্যি? এটার সঙ্গে তো এটা নানা রকম বিষয় আছে। এটা একদম পৃথিবী, অন্তরিক্ষ, এই যে মহাকাশ, হ্যাঁ, এই যে জীবন দর্শন, আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের আকাশ ভরা সূর্য তারা গানটা গভীরভাবে শোনেন, তাহলে আপনি যে জীবন দর্শন দেখবেন তাতে এক একটা অনুভূতি এক এক সময় মানুষের মধ্যে আসে, থাকবে। তো আমি এই দর্শনের বিষয়টা এখানে আলোচনা করতে চাইছি না। তো ফলে এগুলো নিয়ে এই মুহূর্তে উত্তর দেওয়ার কোনো সময় আসেনি। আপনি সঠিক সময় উত্তর পাবেন। দেব অধিকারী তৃণমূল পরিবারে ছিলেন, আছেন এবং থাকবেন। এই প্রশ্ন সেটা হচ্ছে বাকি 41 জনকে নিয়ে কিন্তু অভিষেক ব্যানার্জি বসছেন না, যেটা দেবকে নিয়ে উনি বসছেন। কে বলছেন আপনাকে বসছেন না? সাংসদরা দেখা করলে সাংসদরা দেখা করেন, সাংসদরা বসেন। গত কয়েকদিনে বা তার আগে কজন সাংসদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেছেন আপনার কোনো ধারণা আছে? সাংসদদের সঙ্গে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি বসবেন না? কি কাণ্ড! তো নিশ্চিতভাবে তার একজনের সঙ্গে দেখা মানেই তার সঙ্গে এটা একটা কোনো অন্য ধরনের বিষয়, এটা ভাবার কোনো কারণ নেই। মাথা ঘামাবেন না, সময় নষ্ট হবে, বুঝতে পারবেন পরে। উত্তরবঙ্গে কাজে ফাঁকিবাজির অভিযোগে এক ঝাঁক সরকারি ডাক্তারবাবুর বেতন বন্ধ, এমন করা দেওয়া, মানে এই বিষয়টা নিয়ে কিছু বলবেন? না, সেগুলো তো প্রসিডিংয়ের একটা ডিসিপ্লিনারি প্রসিডিংয়ের একটা নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুন মেনে যা কিছু করা সেটা করা হচ্ছে। তারা যদি কাজে ফাঁকি দিয়ে থাকে তো আইনত যে যেটা করা সেটা করবে। এ নিয়ে আমার বক্তব্যের কোনো মানে হয় না। থ্যাংক ইউ। আর নেই কিছু। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর চলাচলে বকেয়া তেল খরচ 19 কোটি, কে দেবে টাকা? মানে দায় এড়াচ্ছে রাজ্য। ওই টাকার দাবিতে, কমিশন বৃদ্ধির দাবিতে বাম ধর্মঘটের ডাক দিয়েছে উত্তরবঙ্গের বাম মানবতা। টাকা তো দেওয়ার কথা কেন্দ্রের, কেন্দ্রের বাহিনী দিচ্ছে, খাওয়াবো, দাওয়াবো, তেলের খরচা দেব, সব কিছু করব। এটা কি হয় নাকি? টাকা দেওয়ার কথা কেন্দ্রের, তারপরে সব কিছু সকলের নজরে আছে এবং উপযুক্ত সময়ে আপনারা উপযুক্ত ব্যাপারটা জানতে পাবেন।